পাত্রের ছোট ভাইকে প্রপোজ করে দিল অদ্রিতা। বিস্ময়ে হতবাক বাড়ির লোক। কিছুক্ষণ আগেই ছেলেপক্ষ দেখতে এসেছে অদ্রিতাকে, এরই মাঝে এমন কাণ্ড করে বসবে মেয়েটা কেউ কল্পনাও করেনি। পাত্রপক্ষের চোখ মুখ করুণ দেখাচ্ছে, লজ্জায় তরমল করছে পাত্রের ছোট ভাই। বড় ভাইয়ের জন্য দেখতে আসা মেয়েটা এভাবে প্রপোজ করে দিবে তা ধারণার বাইরে। অদ্রিতার বাবা এক গাল হেসে মেয়েকে রুমে পাঠিয়ে দিলেন। অদ্রিতার ভাবখানা এমন যেন কিছুই হয়নি, বরং ডাইনিং থেকে নাশপাতি নিয়ে কামড় বসিয়ে দিল। মেয়ের এমন কাণ্ডে চটে গেলেন নবুনা। মুজাহিদ শেখ কোনো মতে অতিথি বিদায় করলেন। লজ্জায় ওনার নাক কাটা গেছে। অদ্রি বের হওয়া রুম থেকে। আজ তোর একদিন আর আমার একদিন। অনেক বেড়ে গেছিস, আজ তোর পিঠে খুন্তি ভাঙবো শয়তান মেয়ে। আহ নবুনা, তুমি থামবে? দেখো, মেয়ের হয়ে একদম সাফাই লাগাইবে না বলে দিচ্ছি। তোমার আশকারা পেয়েই এত সাহস হয়েছে ওর। বাবা মায়ের কথা শুনে বের হয়ে আসে অদ্রিতা, হাতে আধ খাওয়া নাশপাতি। কি হয়েছে আম্মু, এত চিৎকার করছো কেন? বাসায় কি ডাকাত পড়লো নাকি? বদমাইশ মেয়ে, আজ তোর ঠ্যাং ভাঙবো। লজ্জা বলে কিচ্ছু নেই। শেষমেশ পাত্রের ছোট ভাইকে প্রপোজ করে ফেললি। লবণা, তুমি থামবে? আমার মেয়ের কোনো দোষ নেই এতে, তুমি চুপ করো। মেয়ের কোনো দোষ নেই, মান সম্মানের কিছু রেখেছে আজ? অদ্রিতা মুখ চেপে হাসলো। নাশপাতিটা টেবিলে রেখে বলল, বলেছিলাম না তোমায় এইসব পাত্র দেখা বন্ধ করো? তুমি শুনেছ আমার কথা? শোনোনি তো? আমি কেন শুনবো তোমার কথা? হ্যাঁ তাই তো অদ্রি মামুনি, একদম ঠিক বলছিস। আমি তোকে ফুল সাপোর্ট করছি। নবুনা নেকা কান্না জুড়ে দিলেন, কপালে হাত রেখে বললেন, আমার পোড়া কপাল। বাপ বেটিতে মিলে আমার হাড় মাস কালি করে দিল। এত ভালো পাত্র এসেছে আর এরা পায়ে ঠেলে দিল। খুন্তি হাতে চেঁচামেচি করতে লাগলেন। প্রায় 5 মিনিট একই বুলি আওড়ালেন। বাবা মেয়ের দিকে রক্ত চোখে দিয়ে তাকিয়ে তারপরই কিচেনে চলে গেলেন। মুজাহিদ হো হো করে হেসে উঠলেন। অদ্রিতাও হাসতে লাগলো। বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে নিল। মুজাহিদ মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যাই বলিস না কেন, আজ কিন্তু একদমই ঠিক করিসনি। কি করব আব্বু, এরা তো আজ ফাইনাল ডেট দিয়ে যেতেন, তাই বলে এমন করবি? তোর মামা প্রচণ্ড রেগে আছেন, যাওয়ার আগে ফ্যাস ফ্যাস করছেন। ধ্যাত রাখো তো মামার কথা, আমি টাইট দেব, দেখবে সোজা হয়ে যাবে। মুজাহিদ মৃদু হাসলেন। মেয়েটা অবুঝ। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা একটু বড় হলেই মানুষের কাছে দৃষ্টি কটু হয়ে ওঠে। তাদের নানান দিকে বুঝে শুনে চলতে হয়, না হলে চুন থেকে পান খসলেই ক্যাচ্চা রটে যায়। এই তো কিছুদিন আগের ঘটনা। অদ্রিতারই ক্লাসমেট লিজা, মেয়েটা পড়াশোনাতে বেশ ভালো, মধ্যবিত্ত ফ্যামিলির হাসি খুশি মেয়ে। অ্যাডমিশন টেস্ট এর জন্য কোচিং করে রোজ। একদিন কোচিংয়ে বয়ফ্রেন্ড আসে। তাদের মাঝে রাগারাগি চলছিল। ওরা নিজেদের মাঝে মিটমাট করতে থাকে। রাগারাগি মিটে যাওয়ার ছোট্ট করে সেলিব্রেশন করতে ক্যাফটে যায়। এলাকার কিছু বদ্ধ মস্তিষ্ক যুক্ত মানুষের চোখে পড়ে সেটা। ব্যাস হয়ে গেল। মেয়েটাকে বেশা অবধি বলে দিয়েছে ও নাকি ছেলেটার সাথে আলাদা এক রুমে সময় কাটিয়েছে, আর ও বিশ্রী কিছু ভাষা। তাই মেয়েটার বাবা মা জোর করেই অন্য ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। না হলো পড়াশোনা আর না হলো প্রেমিকের সাথে ঘর। আর সেই থেকেই নবুনা ভয়ে আছেন,
যদি তার মেয়েটা কোনো ভুল করে বসে কি করে সমাজে মুখ দেখাবেন? মধ্যবিত্তদের আর যাই হোক, সমাজের ভয়টা একটু বেশি। দেখো আপা, অদ্রি কিন্তু অনেক বাড়ছে। দুলাভাই অতি আদরে মাইয়াটারে বাদর বানাইছে। এখনো সময় আছে মাইয়া, বিদায় করো, না হলে কোনো অঘটন করে ফেলবে। আহ বাবলু, থাম একটু। জানি অদ্রি একটু বাদর ছেলে মানুষ, তবে আজে বাজে কাজ কখনোই করবে না। আপা, সময় গেলে বুঝবা মেয়ের নামে কোনো কিচ্ছা নাই। এখনই বিদেয় করার সঠিক সময়। মুজাহিদ খবরের কাগজ পড়ছিলেন। মেয়ের নামে কথাগুলো হজম করে নিলেও বেশ রাগ হলো। মামার দায়িত্ব পালন না করে পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন কেন করছে? সমালোচনার জন্য পাড়া প্রতিবেশীর কি অভাব আছে? বাবলু, অনেক তো হলো। বোনের কানটা তো পেঁচিয়ে ফেলেছো। নিজের মেয়ের দিকে খেয়াল আছে? দুলাভাই, থামো তো। আর তুমি বাবলু, তুই আমার সাথে আয়, রাতে খেয়ে যাবি কিন্তু। মুজাহিদ হাসলেন। মানুষ বিচিত্র রঙের প্রাণী। নিজের ঘরে ঠিক নাই, অন্যের ঘরে এসে আগুন লাগায়। বাবলুর মেয়েটা তো অদ্রিরও ছোট। এই ছোট বয়সে মেয়েটার বিয়ে দিয়ে কি লাভটাই বা হলো? সেই তো সংসারে ঝামেলা আর ঝামেলা, মাঝখান থেকে মেয়েটার জীবন নষ্ট। বিকেলের ঘটনা। অদ্রি স্কুল থেকে এসে বলল, আপা, এই আপা। কি হয়েছে বল? তুই কি করে প্রপোজটা করলি কি রে? আমার তো সাহসই হবে না। সাহস থাকতে হয়। ইস, কেন যে আজ স্কুলে গিয়েছিলাম, সিনেমাটা মিস হয়ে গেল। বিছানায় বালিশ দুটো রেখে অদ্রি গম্ভীর দৃষ্টিতে তাকালো। সেতুর কান টেনে দিয়ে বলল, তোর না সামনে পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে মস্কারা করছিস? আহ আপা, ব্যথা পাচ্ছি তো। পড়তে বস, না হলে আম্মুকে গিয়ে বলবো আমার জন্য নয়, এখন থেকে তোর জন্য যেন পাত্র দেখে। বিয়ের পাখনা গুজিয়েছে, আমি তো এক পায়ে রাজি। সেতু। অদ্রিজার ধমকে নুয়ে গেল মেয়েটা। টেবিল থেকে বই নিয়ে স্টাডি রুমে চলে গেল। ফোঁস করে দম ফেলল অদ্রিজা। কিছুদিনের মাঝেই অ্যাডমিশন নিতে হবে, অথচ মায়ের পাত্র দেখা দেখি শুরু হয়ে গেছে। আচ্ছা বাবা, কি পড়াশোনাতে সাপোর্ট দিবেন? সকাল সকাল বেশ মেজাজে আছেন নু বাবা। মায়ের এমন মিষ্টি আচরণে খটকা লাগছে। তীক্ষ্ণ দৃষ্টিতে নবনার দিকে তাকিয়ে আছে সেতু। তার পরিষ্কার মস্তিষ্ক বলেছে, আপার বড়টা বাঁচতে চলেছে। কি হয়েছে, খাচ্ছিস না কেন? না মানে আপা এলে খাবো। আচ্ছা তাহলে এটা রেখে দে, অদ্রি এলেই না হয় গরম গরম পরোটা ভেজে দিব। মায়ের এমন নরম আচরণে সেতু হা হয়ে গেল। বাবা ফাইল হাতে কাজ করছেন। টেবিল জুড়ে হরেক রঙের ফাইল। ও দীর্ঘশ্বাস ফেলল। জন্মের পর থেকে বাবাকে ফাইলের গোডাউনে বসে থাকতে দেখেছে, তাই বিষয়টা স্বাভাবিক। মুজাহিদ একটা ব্যাংকে চাকরি করেন। আজ 16 বছর আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বেতন কম হওয়াতে ছেড়ে দিয়েছেন। মুজাহিদের সামনে চা এগিয়ে দিলেন নবুনা। নবুনার হাতে চা অন্তত বিষাদময়, কারণ অতিরিক্ত চিনি দেন চায়ে। মুজাহিদ তবু চাটা নিল। গত 22 বছর ধরে এই শরবত চাই পান করে যাচ্ছেন। কখনো রাগারাগি করেননি, বরং সবসময় প্রশংসাই করেছেন। মুজাহিদ চায়ের কাপে চুমুক দিলেই আজও বললেন, চাটা ভালো হয়েছে খুব। নবুনা একটু হাসলেন। মুজাহিদের পাশে বসে মিষ্টি কণ্ঠে বললেন, বাবলু, যে সমন্বয়টা এসেছিল, ওই যে পাত্রের ছোট ভাই শুভ্র, তো ওরা ওদের ছোট ছেলের জন্যই অদ্রিকে পছন্দ করেছেন। আমি না তোমাকে না বলেই হ্যাঁ বলে দিয়েছি। মুজাহিদ বুক কুঁচকালেন।
একটু সময় নিয়ে ভাবলেন কিছু বলবে, তার আগেই অদ্রিতার কণ্ঠ ভেসে এলো, মানা করে দাও, আমি এই সব বিয়েতে রাজি নই। টিউশনি পড়িয়ে সদ্য বাইরে থেকে আসা ঘামে ভেজা অদ্রির শরীর কাঁপছে। এক কথা বোঝাতে বোঝাতে ক্লান্ত অদ্রির ঘরে যায়। আমি তোর বাবার সাথে কথা বলছি, তুমি তো আমার বিষয় নিয়েই বলছো মা। আর কতবার বলবো আমি এখন বিয়ে করতে চাই না। আব্বু চুপ, তোর আম্মু আমায় কি বোঝাবে? ছেলে কুইট থাকে, তুই নির্লজ্জ মতো কাজ করেছিস, তারপরও তারা তোকে বউ হিসেবে চায়। তোর জন্য বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে বিয়ে করাতে চায়, আর তুই নাটক করছিস। শোনো আম্মু, আমি এই বিয়ে করব না। ছেলেকে কি করে এইসবে আমার কোনো আগ্রহ নেই। ওনারা বেহায়া না হলে আবার আসতেন না। অদ্রি মুজাহিদ বলে চেঁচিয়ে উঠলেন। মা মেয়ের মাঝে যেতে চাইলেন না উনি, তবু যেতে হচ্ছে। অদ্রি মা, আব্বু তুমি অন্তত বিয়ের কথা বলো না। অদ্রির কথায় অসহায় ভাব, চোখে পানি চিকচিক করছে। মুজাহিদ দীর্ঘ শ্বাস লুকিয়ে বললেন, তুই যা বলবি তাই হবে। লবণা রেগে গেলেন, হাতে থাকা গ্লাস ধূপ করে টেবিলে রাখলেন, চোখে পানি নিয়ে চেঁচিয়ে লাগলেন, আমার আর কি? আমি এই সংসারের কে? কোনো মূল্য আছে আমার কথার? যা ইচ্ছে তাই কর, কিচ্ছুটি বলবো না। বাপ মেয়েতে আমার মাথাটা চেবিয়ে খা, আমিও দেখব কতদিন বিয়ে না করিস তুই। অদ্রিতা সেই দিকে কান দিল না, বাবার দিকে মায়াময় দৃষ্টিতে তাকালো। মুজাহিদ চোখে ফিরিয়ে নিলেন, তার এই মেয়েটা বড্ড আবেগে ঠাসা। অদ্রিতার মুখের সাথে নিজের মায়ের মিল পান উনি, আর তাই তো মেয়েটার কথায় পৃষ্ঠে কথা বলতে পারেন না। আব্বু, মামনি, আমি পড়াশোনা করতে চাই। সপ্তাহ খানেক আগেই তো রেজাল্ট এসেছে। হ্যাঁ, গোল্ডেন প্লাসটা মিস হয়েছে, তবে প্লাস তো এসেছে। তবে কথা দিচ্ছি এবার আরও মনোযোগ দিয়ে পড়ব। প্লিজ আব্বু। মুজাহিদ চিন্তায় পড়লেন। এই এলাকার কিছুদিন আগে যা ঘটেছে তা অদ্রিতা ভার্সিটিতে গেলে সবাই জ্বলে উঠবে, কলঙ্কের তকমা লাগিয়ে দিবে। তাছাড়া কলেজটা এলাকাতেই ছিল, ভার্সিটি তো 20 কিলোমিটার দূরে, তাও ভালো নয় তেমন। আব্বু, মা, আমিও চাই তুই পড়াশোনা কর। কিন্তু সব কিছু মিলিয়ে মুজাহিদ কথা শেষ করতে পারলেন না। অদ্রিতা ডুগরে কেঁদে উঠল, চাপা কান্নায় আর্তনাদ করছে সে। বাবার দিকে না তাকিয়ে রুমে চলে গেলে মুজাহিদের বুকে যেন তীর বিঁধে গেল। মেয়ের কান্নাটা কিছুতেই সহ্য করতে পারছে না। কিছু করতে হবে, এভাবে মেয়ের পড়াশোনাটা বন্ধ হওয়া উচিত নয়। বিয়ের বয়স হয়েছে মাত্র, পার তো হয়ে যায়নি। তবে এখন থেকে ভার্সিটিতে কিভাবে পড়বে? ভীষণ মন খারাপ অদ্রিতার। ও খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, সুন্দর চাঁদ আকাশের বুকে, তবে সেসব তাকে ছুটে পারছে না। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। অদ্রিতার হৃদয় অনুভূতিহীন। একবার দুবার করে একাধিকবার কল এলো, শেষমেশ কল রিসিভ করলো অদ্রি। তবে দু প্রান্তের কেউই কথা বলছে না। অদ্রি বড় বিরক্তি হয়ে বলল, হ্যালো, কে বলছেন? কথা না বললে কল কেন করেছেন? আজব লোক। অদ্রি কলটা রাখতে যাচ্ছিল, ঠিক সেই সময়ের ওপাশ থেকে পুরুষ কণ্ঠিত বলল, অদ্রি বলছেন, আমি শুভ। আর দম ওঠানামা করছে। ফোনের ওপাশ থাকা অদ্রি চুপ। ছেলেটা বড় অধৈর্য হয়ে বলল, অদ্রি শুনছেন? মেজাজ চটে যাচ্ছে অদ্রির। এই লোক ফোন নাম্বার পেল কোথায় থেকে? অদ্রি, আপনি শুনছেন? কেন কল করেছেন? শুভ যেন এই কথাই অপেক্ষা করছিল। অবিলম্ব না করেই বলল, আপনার প্রপোজ আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। অদ্রির মনে হলো শুভর মাথাটা ফাটিয়ে দিবে, আবার মনে হলো নিজের মাথাটা আগে ফাটানো উচিত।
অদ্রি, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি বাসায় বলেছি, সবাই মেনে নিয়েছে। আপনার কি মাথা খারাপ শুভ? সরি, আপনি এটা বুঝেননি। আমি বিয়েটা করতে চাই না, সেই জন্য ওই কাজটা করেছি। শুভ হাসলো। অদ্রি যেন বকাই বনে গেল। এই ঝামেলাটা না জানিয়ে কতকাল পোহাতে হয়। অদ্রি, আপনার সমস্ত কথাই বুঝেছি আমি, তবে অনুভূতির কোনো সময় হয় না। আপনি ওভাবে বলার পর আমার আকাশ থেমে গিয়েছিল। বড় ভাইয়ের জন্য বউ দেখতে এসে এমন পরিস্থিতিতে পড়ব, তারই সাথে সেই মেয়েকেই পছন্দ করে ফেলব, সবটা আমার জন্য কঠিন ছিল। বাট আমি সামলে নিয়েছি। আপনার হাত ধরে আজীবন থাকতে চাই আমি। শুভর এতগুলো কথা শুনে অদ্রির মনে হলো মরেও যাওয়া বুঝি ভালো। সে আবারও বলল, বিয়েটা ভাঙানোর জন্যই অমনটা বলেছি। তবে শুভ সে কথা ধারছে না। সে বরং বিষয়টা বিনয়ী স্বরূপ গ্রহণের চেষ্টা করছে। একই সাথে অদ্রির হাত চাইছে আজীবনের জন্য। অদ্রির সমস্ত রাত না ঘুমিয়ে পার হলো। ও বড় বিষণ্ণ অনুভব করছে। শেষ রাতে একটু চোখ লেগেছিল, তবে কুকুরের আওয়াজে সেই ঘুমটাও ভেঙে গেল। দেখা গেল পুরো বাড়ির লোক উঠে পড়েছে। অদ্রি তড়িঘড়ি করে বাইরে এলো। এসে দেখলো বাবা চেঁচামেচি করছেন। সামান্য মুরগিটা ও সহ্য হয় না। মুরগির পালন ও যাবে না। চোর বাটপারগুলো সব নিয়ে যাচ্ছে। কথায় কথায় জানা গেল অদ্রিদের দুটো মুরগি নিয়ে পালিয়েছে কেউ। সেই জন্যই কুকুরটা চেঁচামেচি করছিল। তবে দরজা খুলে বের হতে হতে চোর পালিয়েছে। এদিকের অদ্রির মা লবণা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনার এই স্বভাবটা বড় চোখে লাগে। কিছু হলেই দু চোখ মিলে পানি ঝরাতে থাকেন। মৃদুমন্ড হওয়ার চুলগুলো উড়ে যাচ্ছিল। সে সময় সেটু এসে পাশে বসলো। অদ্রির স্বভাবের কারণের গোসলের পর রোদে এসে বসে, নতুবা তার শরীর কাঁপতে থাকে। সেটু মিটিমিটি হাসছে। বোনের আচরণ স্বাভাবিক না দেখে অদ্রি শুধালো, কি সমস্যা? সমস্যা তো তোর, আমার। অদ্রি কেমন করে তাকালো যেন। সেতু কিছুটা গা ছাড়া ভাব দেখাচ্ছে। সেতু, তুই হাসছিস কেন? কারণ তোর দেওয়ানা নিচে বসে আছেন। অদ্রির চোখ বড় হয়ে গেল। দেওয়ানা বলতে কার কথা বলছে সেতু? ছাদ থেকে নেমে অদ্রির মনে হলো বাসা থেকে বের হয়ে যেতে পারলে বুঝি শান্তি মিলত। সোফায় আরাম করে বসে আছে শুভ। তার সমাদর চলছে। নবুনা যেন শুভকে মেয়ের জামাই ধরেই নিয়েছেন। অদ্রিকে দেখে মৃদু হাসলো শুভ। ছেলেটার চোখে মুখে ভালো লাগা। অদ্রি চোখ ঘুরিয়ে নিজের রুমে এসে বসে রইল। খানিক বাদে সেতু এসে বলল, আপু, মা তোকে ডাকছে। কেন? তোর দেওয়ানার সাথে কথা বলার জন্য। আশ্চর্য, আমি জানি না। তুই আয়, নতুবা মা আসবে। অদ্রি গেল না। কপট রাগ দেখিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। নবুনা এলেন কিছু সময় পরই। অদ্রি, দরজা খোল। আমার মাথা ব্যথা করছে মা, পরে এসো। এখন তোর মাথা ব্যথা শুরু হলো। বাদরামি জায়গা পাস না। উফ মা। দরজা খুঁড়তেই ঘরে প্রবেশ করলেন নবুনা। কণ্ঠ নামিয়ে বললেন, এখনো চুলগুলো ঠিক করিসনি? পাগল তুই। ছেলেটা বসে আছে সেই কখন থেকে। কথার মাঝে তিনি মেয়ের চুল গোছাতে লাগলেন। অদ্রি হাবুলের মতো বসে আছে। চুল গোছানো শেষ হলে নবুনা বললেন, যা, আর কোনোদিন বাদরামি করবি না। মা, তুমি কি পেয়েছো বলো তো? অদ্রি, মা, আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে, তাই না?
শুভ কতটা ভালো ছেলে সেটা তো দেখছিসই, বিদেশে বড় চাকরিও করে, পারিবারিক অবস্থাও ভালো। আর কি চাই বল তো মা। অদ্রি কিছু একটা বলতে নিয়েও থেমে গেল। তার ভালো লাগছে না। এই ঝামেলা কি কখনো যাবে না? পুকুর পাড়ে এসে বসেছে অদ্রি আর শুভ। শুভ দেখতে সুন্দর, চেহারাটায় মায়ার রয়েছে, তবে অদ্রির হৃদয়ে কোনো অনুভূতি নেই। ওর মন মস্তিষ্ক নিজের কেরিয়ারের দিকে চলছে। কত স্বপ্ন, কত আশা। অনেকটা সময় পর শুভ বলল, আপনি আপসেট? সোজা সাপটা বলাই হাসলো শুভ। অদ্রি সেই হাসি দেখে বরং বিরক্তিই হলো। আপনি বিষয়টা মজার ছলে নিচ্ছেন কেন শুভ? আমি চাই না বিয়ে করতে। কাউকে পছন্দ করেন? অদ্রি সরু চোখে তাকালো। সত্যি বলতে তার পছন্দের কেউ নেই। যদি শুভকে থামাতে পছন্দ আছে কথাটি বলে তবে মা আজই বিয়ে দিয়ে দিবেন, তাই প্রশ্নটা এড়িয়ে গেলেন অদ্রি। শুভ কিন্তু নাচর বান্দা। সে বলল, যাক, এই দিক তাহলে ক্লিয়ারই আছে। আমি জানি আপনি চান না বিয়ে করতে, কারণ আপনার মনে সংশয় বিয়ে হলে আপনি কেরিয়ারে বাধাগ্রস্ত হবেন। কথাটা ঠিকই বলেছেন শুভ। তবে অদ্রি কিছু বলছে না। শুভ একটু সাহস সঞ্চয় করে মেয়েটির আরেকটু নিকটে এসে বসল। অদ্রি কিছুটা ভয় পেয়ে বলল, শুভ দূরে সরে বসুন। শুভ মৃদু হাসল। মেয়েটির এই স্বভাব তার বড় ভালো লেগেছে। যে মেয়ে নিজেকে শুদ্ধ করে রাখতে চায় সেই নিশ্চয়ই স্ত্রী রূপে সেরা। ভয় পাবেন না, এমন কিছু করব না যাতে কলঙ্ক হবে। তবে জেনে রাখবেন, এই হাত ছোঁয়ার অধিকার শুভ্র নিয়েই ছাড়বে। অদ্রি আপনি শুধুই আমার। দুটো নাই কাটল দুটো দিন। অদ্রির মন মস্তিষ্কে শুভ্রর বলা কথাগুলো প্রভাব বিস্তার করলো। ছেলেটা এমন করে কথা কেন বলল? অদ্রি নিজেকে সামলে নিল। কিছুদিনের মধ্যেই শুভ নামক মানুষটাকে সে মনেও করল না। এদিকে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, অ্যাডমিশন টেস্ট ঘনিয়ে আসছে। নানান চিন্তায় বোধ হয়ে আসে অদ্রি। তার পড়াশোনা একেবারেই হচ্ছে না। পড়তে গেলেই মনে হচ্ছে সব নতুন। এই নিয়ে দুদিন কান্নাকাটিও করলো। নমুনা আর মুজাহিদ মেয়ের অবস্থাটা বুঝতে পারলেন। এদিকে শুভ স্বাধীনতা দিয়ে চাই অদ্রিকে, তাই নমুনাও দ্বিমত করলেন না। মেয়ের পড়াশোনার ব্যাপারে ওনারা সিদ্ধান্ত নিলেন মুজাহিদের বন্ধু রফিক গাজীর বাসায় পাঠাবেন। ভদ্রলোক মুজাহিদের ভাই সরব। ছোটবেলায় একসাথে ঘুমিয়েছে কত। সব মিলিয়ে একটু হলেও শান্তি পেল অদ্রি। তার পড়াশোনাটা হবে, তবে এখন টার্গেট নিজের স্বপ্নের ভার্সিটি। বাস ড্রাইভারের অশ্রাব্য ভাষায় গালিতে ঘুম ভাঙল অদ্রিতার। মেয়েটা ঈষৎ ভয় পেয়ে গেছে। চোখ পিটপিট করে চাইতেই মনে হলো কি এক নির্ধারণ কষ্ট লুকিয়ে ওর মাঝে। এদিকে বাস ড্রাইভার অন্য এক ড্রাইভারের সাথে গালিগালাজ জুড়ে দিয়েছে। ওর পাশে থাকা নারীটি বোধহয় কিছুটা বুঝতে পেরেছে, তাই ভরসার কণ্ঠে বলল, ভয় পাবেন না, শহরে নতুন। দুদিকে মাথা কাত করিয়ে হ্যাঁ বোঝালো অদ্রি। সে এমনিতে সাহসী, তবে কেমন যেন একটা ভয় কাজ করছে। ঠিক হয়ে যাবে, শহরে আছেন তো, কত কিছু দেখবেন এমন। অদ্রি আর কিছু বলল না। ঘাড় ঘুরিয়ে চাইল ইট পাথরে আবৃত শহরের পানি, গুমট বাতাস, অট্টালিকা আর মানুষের গাদাগাদি। এক মুহূর্তের জন্য অদ্রির মনে হলো দম বন্ধ হয়ে আসছে, সে মারা যাবে। একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালো অদ্রি। তার মাথা ব্যথা করছে। শহরে আসাটা তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। বাবা অবশ্যই আসতেন, তবে একটা কাজ পড়ে যাওয়ার আশা হয়ে ওঠেনি।
এদিকে অদ্রির ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কাছে থাকায় একাই আসতে হলো তাকে। সে বেশ বড় মুখ করে বলে এসেছে একাই যেতে পারবে। পথে মা কতবার কল করেছেন সেই হিসেব নেই। যাক, অবশেষে পৌঁছালোই অদ্রি। সে কিছুটা ভীতু হয়েছিল, একেবারে অজপড়া গায়ের মেয়ে সে নয়, তবে ওই যে গণ্ডিটা পেরিয়ে আসা হয়নি তাই এত ভয়। একটা লম্বা শ্বাস নিয়ে বাড়িটার দিকে এগোলো অদ্রি। ভীষণ সুন্দর বাসাটা অদ্রির ভালো লাগলো। সে ধীর পায়ে এগিয়ে যেতে দাওয়ান বললেন, কি চান মামা? এটা রউফ আঙ্কেলের বাসা? জি, আমি ওনার কাছেই এসেছি। আমার বাবা ওনার বন্ধু। দারোয়ান একবার ভালো করে অদ্রিকে দেখলেন, তারপর কল করলেন কাউকে একটা। অদ্রি ততক্ষণ এভাবেই দাঁড়িয়ে রইল। কথা শেষ করে তবেই বাড়ির ভেতরে যাওয়ার অনুমতি পেল অদ্রি। পুরো ব্যাপারটা অদ্রির কাছে শ্বাসরুদ্ধকর ছিল। অদ্রি কিছুটা মন খারাপ করে বাড়ির ভেতর প্রবেশ করলো। আশেপাশে মানুষ নেই, একদম নীরব পরিবেশ। সেই জন্যই কি না ওর ভয় বেশি। এর মধ্যেই হুট করে ফোনটা বেজে উঠল। চট করে রিসিভ করলো অদ্রি। অদ্রি, আমি শুভ বলছি, আপনি পৌঁছে গেছেন? অদ্রি ভেবেছিল মা ফোন করেছেন, তাই চট করে রিসিভ করেছে। ওপাশ থাকা শুভ পুনরায় বলল, অদ্রি শুনছেন? জি, পৌঁছে গেছি। কথাটি শেষ করে কল রাখতে যাচ্ছিল ও, তবে এতে শুভকে অপমান করা হয় তাই ও পুনরায় ফোনটি তুলল। ওপাশ থেকে শুভ হেসে বলল, ভেবেছিলাম আপনি বুঝি কল রেখে দিবেন। অদ্রি কিছু বলল না। শুভই বলল, ঠিক আছে, সাবধানে থাকবেন, পরে কল করব। শেষ বাক্যটিতে অদ্রির মনে হলো বড় জোর গলায় বলতে, আর কল করবেন না, আমার ভালো লাগে না। তবে বলা হলো না। অদ্রি ব্যাগ দুটো হাতে তুলে নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করলো। চারপাশে সাজসজ্জা দেখে আনমনে হাঁ হয়ে গেল ও। এই ধরনের বাড়ি সাধারণত সিনেমাতে দেখানো হয়। রফিউল আঙ্কেলরা ধনী, তবে এত ধনী এটা আশা করেনি ও। ধন সম্পদ মানুষকে অহংকারী করে তুললেও রফিউলের পরিবার এদিক থেকে আলাদা। তারা ভীষণ মিশুক প্রকৃতির। বিশেষ করে রৌফের স্ত্রী রোকেয়া, তিনি তো অদ্রিকে কন্যার মতো ট্রিট করছেন। অদ্রি ভীষণ অবাক হচ্ছে সব কিছুতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অদ্রিকে ঘর দেখিয়ে দেওয়া হলো। আলিশান বাড়ির আলিশান কক্ষ। অদ্রির এবার ভালো লাগছে। এই পরিবেশটা তার পছন্দ হলো। মায়ের সাথে কথা বলে সে গোসল ছেড়ে নিল। জার্নি করায় ক্লান্ত ছিল, তাই তুলতুলে বেডে গা শোয়াতে ঘুম এসে চোখে ভরিয়ে দিল। সন্ধ্যায় ঘুম ভাঙল অদ্রির। এবার শরীর চাঙ্গা লাগছে। হাত মুখ ধুয়ে সে এল ড্রয়িংয়ের রুমে। রৌফ আর রোকেয়া বসে আছেন, হাতে চা। ঘুম ভেঙেছে মা? জি আন্টি, টায়ার্ড ছিলাম তো তাই অনেকটা সময় ঘুমিয়েছিলাম। ভালো করেছো। এখন বলো চা খাবে নাকি কফি? চা খাবো আন্টি। আচ্ছা আসো তাহলে। কথাটি বলেই উঠতে নিয়েছিলেন রোকেয়া। অদ্রি বাধা দিয়ে বলল, কিচেন থেকে তো আমি নিতে পারবো। রোকেয়া যেন কিছুটা খুশি হলেন। মেয়েটার স্বাভাবিক ভাব দেখে স্বস্তিও দিচ্ছে। কেটলি থেকে গরম চা নিল অদ্রি। চা ওর সব সময় প্রিয়। যে কোনো সময়ে চা পানে অভ্যস্ত সে। কেটলিটা রাখার সময় নজর পড়ল বেহুদ জানালা দিয়ে বাগান দেখা যাচ্ছে। সেখানে আবার ফোয়ারাও রয়েছে। রাতের আধারে বরফ সুন্দর দেখাচ্ছে। আকাশম আগ্রহ নিয়ে ফোয়ারার দিকে এলো অদ্রি।
চেয়ে রইল। দারুণ সুন্দর এটি, তাই শুয়ে দেখার লোভ সামলাতে পারেনি। যেই না ছুটে যাবে অমনি একটি কণ্ঠ ভেসে এলো। এখানে কে? পুরুষ কণ্ঠ। অদ্রি সামান্য ভয় পেয়ে গেছে, তাই পেছনে না ঘুরেই বলল, জি আমি। আমি কে? আমি মানে? বাক্যটি পুরো করার আগেই পুরুষটি পুনরায় বলল, এখানে কি? এবার অদ্রি আসলেই ভয় পেল। সে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না। কণ্ঠটা একটু বেশি ভয়াল যেন। চওড়া দেহের পুরুষটি সামনে এসে দাঁড়ালো। অদ্রিক শুকনো ঢোক গিলছে। ছেলেটা বেশ মেজাজ নিয়ে বলল, নাম কি? অদ্রিতা শেখ, ক্লাস এইচএসসি দিয়েছি। এখানে কেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়েই যেন বিব্রত হচ্ছে অদ্রি। ও সরু চোখে তাকালো, দেখলো পুরুষটি গম্ভীরভাবে তাকিয়ে আছে। ওর কেন যেন কান্না পাচ্ছে। নিজের সত্তা হারিয়ে ফেলেছে যেন। রাগীব ওকে ভয় দেখাচ্ছে কেন? কণ্ঠটি রোকেয়ার ধরে পান ফিরে পেল অদ্রি। তাকালো অসহায় দৃষ্টিতে। রাগীব একটু জোরে হেসে ফেলল। রোকেয়া ছেলের নিকটে এসে বললেন, তুমি কবে ঠিক হবে বলো তো? কখনোই ঠিক হবে না আম্মু। বাট ওই যে এত ভীতু, তা জানতাম না। ভীতু শব্দটি বলাই অদ্রির মুখ শ্রীয় ফ্যাকাশে হয়ে এলো। সে ভীতু? সত্যিই কি তাই? বিপরীতে কোনো জবাব এলো না। রোকেয়া অদ্রির মাথায় হাত রাখলেন, ভয় পেও না, ও আমার ছেলে রাগীব। বড় দুষ্টু। ওফ আম্মু, বড় দুষ্টু হয়েছ তুমি। বয়স হলো তবে বুদ্ধিটা হচ্ছে না। অদ্রিকে সরি বলো রাগীব। বাক্যটি বলেই রোকেয়া অদ্রির দিকে তাকালেন। অদ্রি বলল, ঠিক আছে আন্টি, সরি বলতে হবে না। কথা বললেও রাগীব কিন্তু সরি বলতে ভুলল না। সেই সাথে রোকেয়া জানে না, শুনতে পায়, তাই ফিসফিস করে বলল, ভীতু মেয়ে, ভীতু মেয়ে। অদ্রিতা শেখ আর ভীতু শব্দটি একেবারেই বেমানান। নেহাতই সেই ভদ্র নতুবা রাগীব নামের ছেলেটির গাল লাল করে দিতে নিজ কক্ষে বসে সবই ভাবছিল সে। অমন সময় কলটা বেজে উঠল। বড় বিরক্ত হলো অদ্রি, রিসিভ করলো না। তবে ওপাশ বাক্যটিও থেমে নেই, লাগাতার কল করে চলেছে। এবার অদ্রি কল রিসিভ করলো, তবে টু শব্দও করলো না। ওপাশ থেকে কণ্ঠিত বলল, অদ্রি, আমি শুভ বলছি। শুভ? আপনি কখনোই আমার জন্য শুভ নন, সর্বদা অশুভ হয়ে কেন আসেন বলেন তো? রাগীবের ঘরের লাগোয়া বারান্দাটা একটু বেশি সুন্দর। বিশাল আর খোলা হাওয়াতে এর সৌন্দর্য অধিক চোখে পড়ে। দুদিন ধরে বারান্দার দিকে নজর যাচ্ছে অদ্রির। মেয়েটা একটা সংকোচ থেকে সে পথে আর যায়নি। তবে এই ভোরবেলায় লোভটা যেন সামলে উঠতে পারেনি। ভীষণ সুন্দর আর গ্রান নাকে এসে ধরা দিচ্ছে। অদ্রি ছুটে গিয়ে নিজের বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে রাগীবের বারান্দাটা দেখা যায়। নানান রঙের ফুল রাখা সেখানে। অদ্রির মন ছুটে যেতে চাইছে। ও বিড়াল পায়ে এগিয়ে গেল। করিডোর পেরিয়ে আসতে পায়ে গতি নেমে গেল। রাগীব জিম করে এসেছে। উন্মুক্ত শরীরে বিন্দু বিন্দু জল বিন্দু। অদ্রির মনে হলো তার শরীর কাঁপছে, চোখ ঘোলাটে হয়ে আসছে। সরে যেতে চাইলেও রাগীব দেখে উঠল। দাঁড়াও, থেমে গেল অদ্রির পথ যুগল। রাগীব এগিয়ে এসে ওর বরাবর দাঁড়ালো। ক্ষীণ স্বরে বলল, এত ভোরে এখানে কেন? প্রশ্নের উত্তরটি চট করে দিতে পারছে না অদ্রি। রাগীব কয়েক সেকেন্ডে অপেক্ষা করে আশেপাশে তাকালো। কি আমাকে খুঁজতে এসেছিলে? এবার প্রতিবাদ করলো অদ্রি। দ্রুত স্বরে বলল, না তো, তবে এমনি এসেছি বুঝি। কিন্তু কি বুঝেন? যা বোঝাতে চাও। আমি কখন কি বোঝালাম?
আশ্চর্য তো! রাগিব কেবল হাসলো। অদ্রি চেয়ে রইল। এই পুরুষটি তার দেখা সব থেকে অদ্ভুত মানুষের মধ্যে পড়ে। টানা পড়াশোনা চলছে অদ্রির। মেয়েটার পরীক্ষা রয়েছে, তাই দম নেওয়ার ফুরসত নেই। রোকেয়া এসে নাস্তা দিয়ে গেলেন। অদ্রির ভালো লাগায় বুক ভরে এলো। মায়া নিয়ে তাকালো। মেয়েটার সেই দৃষ্টি দেখে হাসলেন রোকেয়া। মাথায় হাত বুলিয়ে বললেন, সমস্যা হচ্ছে মা? কিছুটা ভয় হচ্ছে আন্টি, আমার জীবনের ব্যাপার মনে হচ্ছে। সীমা, এই পরীক্ষাকে জীবনের সাথে তুলনা কেন করছো? আন্টি, ভয় হচ্ছে। ভয় পেও না, ইনশাল্লাহ সব ভালো হবে। অদ্রির মন ভরে উঠল। রোকেয়া চলে গেলে পুনরায় পড়তে লাগলো। কিছু সময় পর মাকে কল করে কথা বলে নিলেন। ভয়ের চোটে মেয়েটি কান্নাই করে দিল। অবাস থেকে সান্ত্বনা দিয়ে নবুনা বললেন, যা হবে ভালোই হবে, চিন্তা করিস না, কাল তোর বাবা আসবেন। ঠিক আছে মা। কল রেখেও বেশ কিছু সময় কাঁদল অদ্রি। পরীক্ষায় যাওয়ার আগে রোকেয়া এসে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। অদ্রির চোখ ভিজে এসেছে। এই মানুষটার প্রতি অদ্ভুত শ্রদ্ধা পাচ্ছে সে। ড্রাইভারের হাত ভেঙেছে। অপ্রত্যাশিতভাবে ঘটনাটা ঘটল। এদিকে অদ্রির লেট হচ্ছে, ওর কান্না পাচ্ছে রীতিমতো। রোকেয়া বিষয়টা বুঝতে পারছিলেন। ওই মুহূর্তে বের হচ্ছিল রাগিব। রাগিব, শুনে যাও। গান শুনতে শুনতে বের হচ্ছিল রাগিব। মায়ের ইশারা পেয়ে কাছে এলো। জি আম্মু। কোথাও বের হচ্ছ? অদ্রির পরীক্ষা আছে, নিয়ে যাও। রাগিব যেন চোখ মুখ কুঁচকে ফেলল। রোকেয়া বললেন, ড্রাইভারের হাত ভেঙেছে। উফ, এই সময়ে এমনটা হতে হলো। যাও, ওর লেট হচ্ছে। কথাটি বলেই অদ্রির দিকে চাইলেন রোকেয়া। মাথা হাত বুলিয়ে বললেন, যাও মা, রাগিব তোমায় পৌঁছে দিবে। তখন থেকে শুভ নামক মানুষটি কল করে চলেছে। অদ্রি বিরক্তি হচ্ছে, বারবার কল কেটে দিচ্ছে। তবে ওপাশের ব্যক্তিটি থেমে নেই। সে লাগাতার কল করে চলেছে। এবার অদ্রির রাগ হলো, তবে পাশে রাগিব থাকায় রাগটি প্রকাশ করতে পারল না। ও কল রিসিভ করে ফিসফিস করে বলল, এতবার কেন কল করছেন শুভ? আপনার পরীক্ষা আছে না? আমি বিরক্ত হয়ে, শুভ, আপনি কেন বোঝেন না? আপনাকে আমার পছন্দ নয়। প্রথমবারের মতো শুভকে এভাবে প্রত্যাখ্যান করলো অদ্রি। শুভ কিন্তু কষ্ট পেল না। বিনিময়ে হেসে বলল, তাতে কি, আশ্চর্য মানুষ আপনি। অদ্রি, আপনাকে আমার অনেক বেশি মনে পড়ে। অদ্রি থেমে রইল। কি বলবে বুঝতে পারছে না। শুভ ওপাশ থেকে বলল, ভালো করে পরীক্ষা দিবেন, আর মনে রাখবেন আপনি আমার। কলটি কেটে যেতে রাগিব বলল, বয়ফ্রেন্ড? অদ্রির শক্তপোক্ত জবাব, না। রাগিব হাসল। সেই হাসিতে কেমন অপমান বোধ করল অদ্রি। দাঁত কামড়ে বসে রইল। কিছু সময় যেতে রাগিব বলল, তুমি বড় চালাক মেয়ে, হঠাৎ এটা কেন বললেন? একসাথে দুটো ছেলেকে ঘোরাচ্ছ। অদ্রির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাগে ভেসে চলেছে, ভয় পেও না, মজা করে বলছি। এটা কোনো মজার মধ্যে পড়ে না। আপনি এমনটা কেন বললেন? দুঃখে অদ্রির কান্না পেল। রাগিব গাড়ি থামিয়ে বলল, এমনি বলেছি। আপনি এমনি বললেননি, অন্য কিছু মিন করেছেন। আমাকে খারাপভাবে প্রেজেন্ট করলেন, অথচ বিষয়টা এমন নয়। এই যে ফোনের ওপাশ থাকা ব্যক্তিটি যে ছিলেন, তার নাম শুভ, যে কিনা আমার কেউ না। কেউ না মানে কেউ না। তাকে আমি পছন্দ করি না, একদমই না। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল অদ্রি। রাগিব বুঝলো সে হয়তো কিছু ভুল করেছে। তবে দুঃখ প্রকাশ ফুসরত ও মেলেনি। তার আগেই গাড়ি থেকে নেমে গেছে অদ্রি। চোখে জল মুছে এলো। চলেছে কেবল।
পরীক্ষা ভালো হয়েছে। অদ্রির মন কিছুটা ভালো। সে ফুরফুরে মেজাজে বের হতেই দেখলো রাগিব দাঁড়িয়ে আছে। কেন যে একটা অভিমান এসে চেপে ধরল ওকে। ও অন্যদিকে চলতে যাচ্ছিল। এমন সময় মেয়েটি হাত স্পর্শ করলো পুরুষটির কথাই যাওয়া। আপনাকে কেন বলবো? রাগ দেখাচ্ছেন? দেখাচ্ছি। বাপরে, তোমার এত তেজ! তেজ কথাটি বলতেই অদ্রি ঘুরে তাকালো। রাগিব মিটি মিটি হাসছে। সারেন, আপনি অনেক খারাপ জানি তো, এভাবে হাত ধরে আসেন কেন? ধরলে সমস্যা? অবশ্যই সমস্যা। শুভ এসে আপনাকে ইচ্ছে মতো মারবে। রাগিবের যেন হাসি পেল। সে অবশ্যই হাসিটা লুকিয়ে রাখার প্রয়াস করল না। অদ্রি অন্যদিকে ফিরতে রাগিব শুধালো, শুভ সাহেবের এত জোর? অদ্রি চুপ। রাগিব আর বিষয়টি ঘাটালো না। আলতো হাতে মেয়েটির চুল টেনে বলল, সরি, আসো এবার। অদ্রি চুপ করে চলতে লাগলো। পথে বেশ অনেকবার কথা বলার চেষ্টা করলো রাগিব, তবে অদ্রি চুপ। আশ্চর্য আর অদ্ভুত লাগলেও কোনো এক অদৃশ্য টানেই পুরুষটির প্রতি গাঢ় অভিমান দেখাতে পারছে সে। অথচ বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে একদমই স্বাভাবিক নয়। পরের দিন সকাল থেকে মন ভালো নেই অদ্রির। বাবা আসবেন নিতে, অথচ ওর মন যেতে চাইছে না। এই না যেতে চাওয়ার জন্য দায়ী রাগিব। ছেলেটার প্রতি অন্যরকম টান অনুভব হচ্ছে, কিন্তু এটাকে কি বলা যায় সেটা বুঝে আসছে না। এই নিয়েও ভীষণভাবে দ্বিধায় ভুগছে ও। কান্না পাচ্ছে, তবে সে উপায় নেই। সকাল থেকেই রোকেয়া ভীষণ যত্ন করে চলেছেন। একটু পরপরই দেখতে আসছেন। রোকেয়া না থাকলে সত্যি কেঁদে ফেলতো ও। সব থেকে খারাপ লাগছে রাগিব নামে পুরুষটির চোখের দেখা দিচ্ছে না। লোকটার অন্তরে একটুও কি মায়া নেই? আবার একটা অভিমান জমলো। অদ্রি দ্রুত সব কিছু গুছিয়ে নিল। তখন বাজে 11টা। মুজাহিদ এসে পড়েছেন। অদ্রি তৈরি, কিন্তু রাগিব নেই। এবার সত্যি কান্নায় চোখ ভিজে গেল ওর। ব্যাগপত্র নিয়ে বলল, আব্বু তুমি এসো, আমি সামনে আগাই। কথাটি শেষ করে এগিয়ে গেল অদ্রি। কান্নায় তার চোখ ভেজা, লাল হয়ে আসে মুখটা। বের হতেই চোখ পড়ল রাগিবকে। ছেলেটা একটু দূরে দাঁড়িয়ে, তার পাশে আরেকটি বলিষ্ঠ পুরুষ। দুজন কথা বলছে। অদ্রির ইচ্ছে হলো ছুটে যেতে, তবে কোনো এক অদৃশ্য বল তার পথ যুগল টেনে ধরে রাখলো। মুজাহিদ এলেন। শুরু হলো বিদায় পর্ব। অদ্রি গাড়িতে উঠে বসেছে। রাগিব তখনও কাছে আসেনি। অদ্রির অভিমান আরও গভীর হলো। তবে পুরুষটিকে দেখার লোভ সামলাতে পারল না। তবে যখন চাইল তখন রাগিবকে দেখা গেল না। তার পরিবর্তে দেখা মিলল রাগিবের বন্ধু রাজবীর। গল্প তুমিময় নেশা।